মাহা চুপ করে চাঁদের দিকে চেয়ে থাকে। আকাশে দু একটা চাম বাদুড় উড়ে যাচ্ছে। চারপাশে খা খা নিস্তব্ধতা। চাঁদের আলোয় চারপাশ চকচক করছে। দু একটা জোনাকি গুনগুন করছে চারপাশে। রাত ঢলে যায়। পরের দিন সকালে ইনায়া এক বাটি পায়েস এগিয়ে দিয়ে বলে, আপনার জন্য বানিয়ে আনলাম, পরীক্ষা দিতে যাবেন, মিষ্টিমুখ করে যান। দরকার নেই। ইনায়া বাঁকা চোখে তাকিয়ে বলল, আরে খেয়ে নিন, আমি তো আর বিষ মিশাইনি। সেই জন্য খাবো না। দিবা দিবা। গলা উঁচিয়ে মাহাকে ডাকতে থাকে স্বামীর। নুসরাত এসে বলে, শাড়ির মতো ভেবাছো কেন? ও বাহিরে গেছে। বাহিরে? হ্যাঁ, ওর ওড়নাটা উড়ে বাহিরে পড়েছে, ওটাই আনতে গেছে। ওই তো চলে এসেছে। শিভান আর মাহা বাহির থেকে ওড়নাটা কুড়িয়ে এনেছে। মাহার মুখের নিকপটাই ময়লা লেগে গেছে। কিছু না বলে সোজা ওপরে চলে গেল মাহা আর শিভান। স্বামীরকে খেতে দিল নুসরাত। খাওয়া শেষে আবার ঘরে গিয়ে জামা কাপড় বদলে ভার্সিটি যাওয়ার জন্য রেডি হলো। মাহাও ততক্ষণে রেডি। স্বামীর ভ্রু কুচিয়ে জিজ্ঞেস করলো, না খেয়ে ভার্সিটি যাচ্ছ কেন? কে বলেছে খাইনি? কখন খেয়েছো? আমি তো দেখলাম না। আপনাকে দেখাতে হবে? শালার বাঙ্গি মারা জিন্দেগি। বউয়েরা নাকি বসে থাকে জামাই কখন আইসা বৈশা খাইব, তারপর আমি খামো। আর আমার বউ আমার আগে খাইয়া থয়। যাবেন কি না? চলো। শালি সোডিয়াম ক্লোরাইড একটা। তারপর দুজন মিলে একসাথে বেরিয়ে যায়। রাস্তায় পৌঁছতে দেখা হয় কাশিমের সাথে। কাশিম পাগলের মতো ছুটছে আর তাকে ধাওয়া করছে রিটো। সে মূলত কাশিমকে আক্রমণ করার জন্য ধাওয়া করেনি, কিন্তু কাশিম পাগলের মতো ছুটছে। স্বামীরকে দেখে রিটো তার দিকে ছুটে যায়। কাশিম হাঁটুতে ভর দিয়ে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলে, এজন্য আমি সদর দৌড় দিয়া আসি না। আল্লাহরে যে দৌড়ানি দিছে। হা। কেন? তুই ওরে চিনস না? ওই তো আমার রিটো, কিউট বেবি। এডি কিউট। অবশ্যই। কাশিম সোজা হয়ে দাঁড়িয়ে বলল, কি ধরনের কুত্তা বলেন ভাই? আল্লাহ দাঁত দি কি ভয়ানক। তোগোর আর ওর মাঝে তেমন তফাৎ নাই। তোরা ডাকস ভাই, হ্যাঁ ডাকে ভাউ। রস্যই আর রস্যু উ এর তফাৎ। ভাবিজানের সামনে কি ধরনের ইনসাল্ট ভাই? চপ শালা বাঙ্গি একটা। এটা ইনসাল্ট নয়, অপমানস। ভাবি ঠিক আছে, জান মারাস কেন আবার? আপা কবি, আপা না খালা কবি। আচ্ছা খালু। সাব্বাস। চল গাড়ি ছোটা। গাড়ি ছুটিয়ে কিছু সময়ের মধ্যে ভার্সিটি পৌঁছে গেল তিনজন। গেটের সামনে দাঁড়িয়ে স্বামীর মাহাকে বলল, পরীক্ষা দিতে যাচ্ছি, একটা চুম্মা দিয়া দাও। চরও চলবে। কে যেন বলেছে বউয়ের হাতে ঠাপ খাইলে দিন ভালো যায়। কে বলেছে? স্বামীর আলগা করে ঘাড় চুলকে বলল, ইয়ে মানে কবি সামির বাঙ্গিনাথ বলেছে। মাহা কোনো কথা বলে না। কাশেম বলে, ভাই যাবেন না? দেরি হয়ে যাচ্ছে। স্বামীর আর কোনো কথা না বলে সোজা নিজের ডিপার্টমেন্টের দিকে চলে যায়। মাহা সেদিকে চেয়ে থাকে। পেছন থেকে মেধা তাকে ডাক দেয়। বেশ কিছু সময় কথা বলার পরে মাহা লাইব্রেরির দিকে রওনা দেয়। মেধার হাত থেকে বইগুলো পড়ে গেলে কাশেম এগিয়ে গিয়ে বইগুলো ওঠাতে থাকে। রোদের ঝলক পড়া সুদর্শন যুবকটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে মেধা। কাশেম বলে, ভাবির সাথে দেখা করতে এসেছিলে? হ্যাঁ। এত বাদ দিয়ে সিনিয়র বান্ধবী কেন বানিয়েছ? আপনিও তো সিনিয়র বন্ধু বানিয়েছেন। আমার সিনিয়র বন্ধু সামির সিকান্দার। সে তো বন্ধু নয়, বড় ভাই। হতে পারে। চলো তোমাকে কলেজ পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। প্রয়োজন নেই, আমি একা। একা কেন যাবা? তেরামি করো না, চলো। কাশিম আর মেধা দুজন গেট দিয়ে বাইরে এসে দাঁড়ায়। মেধা কাশিমকে জিজ্ঞেস করে, কাশিম ভাই, মাহার দিনকাল কেমন যায়? সামির ভাই কি ওরে মারধর করে? ভাই মারে না, মার খায়। মানে? মানে ভাবিরে কখনো মারতে দেখি নাই, কিন্তু ভাবি ভাইরে মেল্লাডি থাবড়া মারছে। ভাই কিছুই কয় নাই। ওদের সম্পর্কের শুরুতেই থাবড়া। থাক বাদ দাও, আগে বলো তুমি কি সিদ্ধান্ত নিলে? আমি আবারও বলছি, আমি তোমাকে ভালোবাসি। আমিও আবার বলছি, আপনার সাথে আমার যায় না। দূরও খালি যায় না করে। রূপ দিয়ে কি হবে? আমার তোমার পছন্দ, তোমার চেহারা না।
মেধা, তুমি শুধু একটাবার ভালোবাসো, আমি আজীবন তোমারে আগলাইয়া রাখমু। তোমার নাম, পরিচয়, চেহারা আমার কিচ্ছু দেখার নাই। মেধা কোনো জবাব না দিয়ে চলে যায়। কাশিম আবার ভার্সিটি পৌঁছে যায়। মাহাকে দেখে লাইব্রেরি ম্যাম জিজ্ঞেস করে, এতদিন আসনি যে, আসতে দেয়নি? না ম্যাম, তেমন কিছুই না। সামির সিকান্দার কি তোমাকে ধরে মারধর করে, অসম্মান করে? না, আপনি কি করে জানলেন? আমি খোঁজ নিয়ে জেনেছি। বরাবরই তোমার খোঁজ নিয়েই আমি। সেটা একটা দুঃস্বপ্ন ছিল ম্যাম। তোমার যদি কোনো সমস্যা হয় তুমি অবশ্যই আমাকে জানাবে কিন্তু। জি অবশ্যই। তারপর মাহা আপন মনে বই জায়গা মতো রেখে আবার বেরিয়ে যায়। দরজা ঠেলে বেরোতে স্বামীর ছোট বাচ্চাদের মতো ধাপ্পা দিয়ে বের হয়। ধাপ্পা? ব্যাস, মাহা আগে পিছে ডাইনে বামে না দেখে ঠাস করে চড় মেরে দেয়। পরে যখন দেখে এটা স্বামীর সিকান্দার, আপনি আপনি এখানে কি করে? পরীক্ষা শেষ? ইস, এত হাত চালাও কেন বাল? আমি খেয়াল করিনি, দোষ তো আপনারই। উফ, চলো বাড়ি চলো। এত তাড়াতাড়ি শেষ? না লিখে চলে আসলেন নাকি? ঠিক ধরেছ, মারা না খাইলে আমার দিন যায় না। তোমারে নিতে আইছি, চলো। বাহিরে ঝামেলা হবে আজ। কিসের? স্বামীর ঠোঁট উল্টে বলল। কি জানি, চলো চলো চলো। গাড়িতে উঠে সোজা বাড়ি ফিরে গেল। মাহাকে গেটের সামনে নামিয়ে দিয়ে আবারও ভার্সিটি চলে গেল স্বামীর। সুমনা খাতুন মল্লিকা ভার্সিটির চত্বরে গোল বেঁধেছে। সবার কথা একটাই, রনি আর শাহেককে মারলোটা কে? শিয়াম আর কাশিম সবাইকে ভুজুং ভাজুং বোঝানোর চেষ্টা করছে, কিন্তু ছাত্র জনতা জবাব চায় স্বামীর সিকান্দারের কাছে। সে কি বিয়ে করে বউয়ের আঁচলের তলায় লুকাইছে? স্বামীর পৌঁছানোর পরে চারপাশে কেমন নিস্তব্ধতা ছেয়ে যায়। গাড়ি থেকে নেমে বলে, ক, কার কি সমস্যা ক? কাশিম বলে, অগর কথা হইছে, শায়েক আর রনি তো শত্রু। সামর্থ্য ছিল, পাওয়ারও ছিল। ওদের যদি এভাবে মেরে দেওয়া হয় তাহলে এদের রক্ষা কে করবে? নিজের পেছন নিজেকেই বাঁচাতে হবে। তাছাড়া আমার চেহারায় কি বোকাজোদা লেখা? তোদের চেহারায় থাকতে পারে? পারে কি? আছে, আমি দেখতে পাচ্ছি। তোরা তো গু খাওয়া পাগল। শিয়াম বলে, বাসা সংযত করে বল কথাটা। আমার যা ইচ্ছা কমু। কোনো সমস্যা? কোনো সমস্যা চলবে না। তাছাড়া এই বাঙ্গির দল, তোরা যদি বলদি না হবি, একটা কথা ভাইবা দেখ, রনি মরছে সেই কোন শখানেক কিলোমিটার দূরে, আর শায়েক মরছে ক্লাবে। ক, ওই দুই জায়গার সাথে কারো কোনো সম্পর্ক আছে? স্বামীর এবার বাঁকা হেসে বলল, আজাইরা ঢং মারানি বন্ধ কর। তোগো কানে খবর দিছে পাবলিক গরম করার জন্য, বুঝোস নাই? আমি কিন্তু কথা কম বলি। যদি ভদ্র ভাষায় বোঝাই সবটিরে, একজোট হওয়ার স্বাদ মিটাই দেব। মোটামুটি সকলেই স্বামীদের ভক্ত। উত্তাল জনতার মধ্য থেকে একটা যুবকের আওয়াজ ভেসে এলো, ওদের কি সামির ভাই মারছে? কথাটা কে বলল তা খোঁজ পাওয়া গেল না, তবে স্বামীর জবাব দিল, যে মরেছে বেঁচেছে, পাপের সংখ্যা কম হয়েছে। হায়াত শেষ, মরে গেছে, কাহিনী শেষ। আর কোনো সমস্যা? তাহলে গিয়ে মেয়রে রিপোর্ট কর। আসলে কি হলো না হলো সবকিছু মাথার ওপর দিয়ে গেল। সাফিনের কাছে খবর চলে যেতে সে পাল্টা খবর পাঠিয়ে দিল, এই দুই খুনের সাথে স্বামীর সিকান্দারের কোনো হাত নেই। শায়েক নেশা করে মরেছে, আর রনিকে যে খুন করেছে তার খোঁজ চলছে। অতি শীঘ্রই তারে ধরে ফেলা হবে। ছাত্রগণ যেন এই সকল ঝামেলায় না জড়ায়। ভার্সিটি থেকে বাড়ি ফেরার রাস্তায় মুহিবের সাথে দেখা হয় স্বামীরের। মুহিব তার চোখের দিকে তাকালো না। স্বামীর ঘাড় বাঁকা করে বলল, জ্বলছে, পেছনে মাথা নিচু করে আছিস, সামনে কেন? মুহিব নিরুত্তর। স্বামীর মুহিবের ঘাড়ে হাত রেখে বলল, চিন্তা করিস না, বাইচা গেছস। তোর বইন যে খান্নাস, খানদানি খান্নাস, থাবড়াইয়া চোপা উল্টাই ফেলাই। তোর বিয়া দিমু আমি, দ্য গ্রেট সামির বাঙ্গি। মেয়ে ঠিক করা আছে, শুধু সুযোগ দরকার। অপেক্ষা কর, নিজেকে প্রস্তুত কর।
মহিব বাঁকা করে হেসে স্থান ত্যাগ করলো। স্বামীর কাশেমের উদ্দেশ্যে বলল, সাল্লা, ওই দিন মায়ের পর কোলের মধ্যে বৈশা আসছিল, এখন শোক দেখাচ্ছে। কাশেমের ফোনে কল ঢুকতে সে রিসিভ করে বলল, আচ্ছা বলতেছি ভাই, আপনার ফোন কি বন্ধ? রাকিব ভাই কল দিয়েছে। আমার ফোন কই আমি জানি না। জানবেন কেমনে? আপনার ফোন ভাবির কাছে, সে কল ধরেছিল। কি বলেছে? সোমাফা চেঁচা ছিল, সে জবাব দিয়েছে পরে মরেন, আপনার নাগর এখানে নেই বলে কেটে দিয়েছে। হায় হায়, মারহাবা ওয়াল্লা হাবিবি। কে যেন বলেছিল সঙ্গ দোষে লোহা ভাসে, সে আমার থেকে ট্রেনিং দিচ্ছে। যাই হোক, চল দেখি কে মরছে। ক্লাবে উপস্থিত হওয়ার সময় দেখা হয় ইনায়ার সাথে। সে আর তার বান্ধবী টিউশন শেষে ওই রাস্তা দিয়েই বাড়ি ফেরে। আজ শাফিন গাড়ি নিয়ে বের হয়েছে, তাই তারা হেঁটেই বাড়ি ফিরছিল। স্বামীরকে দেখে ইনায়া দাঁড়িয়ে রইল। স্বামীর চলে যেতে বললেও ইনায়া বলল, আপনি আসুন, একসাথেই যাই। এই রাগিবের কথাটা যে কি হতে পারে এটার স্বামীদের ভালো ধারণা আছে। নিশ্চয়ই কোনো কাজ পড়েছে, তাছাড়া তো আর কোনো কারণে তাকে তলব করা হয় না। ক্লাবের ভেতর ঢুকে গেলে প্রথমেই সাক্ষাৎ হয় সোমার সাথে। সোমা বলে, এবার আমারও বিয়ে করা দরকার। বউ মাইনছের যে পাওয়ার, বাপরে বাপ, যা তোকে রাগিব তলব করছে। স্বামীর সোজা হেঁটে ভেতরে চলে গেল। কিছুক্ষণ পর বেরিয়ে ইনায়াকে সাথে করে বাড়ি চলে গেল। ভার্সিটি থেকে ফিরে গোসল সেরে নামাজ পড়ার পর উঠে বসতেই দেখে শিভান আর ইতি দরজায় দাঁড়িয়ে। তাদের কথা, এখন ঘুমের সময় কিন্তু ঘুম ধরছে না, একটা গল্প শোনাও। মাহা রাজি হলো। দুজনকে দুপাশে শুইয়ে নিজে মাঝখানে বসলো। আনমনে বলতে শুরু করলো, এক ছিল রাজকুমারী, পাখির মতো চঞ্চল সেই রাজকুমারী। রাজার বড় সন্তান সে, তাই রাজা রানী রাজকন্যাকে খুব ভালোবাসত। তার এক ছোট ভাই ছিল, খুব ভালো দিন যেত তাদের। এভাবেই কয়েক বৎসর যায়, রাজকন্যা বড় হয়, রাজপুত্র হাঁটা শিখে মিষ্টি মিষ্টি কথা বলতে শিখল। তারপর ধীরে ধীরে নেমে আসে বিপদ। একদিন রাজা রানী আর অসুস্থ রাজপুত্রকে চিকিৎসা করাতে নিয়ে যায়। বাড়ি ফেরার সময় তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সেই দুর্ঘটনায় 3 জন মারা যায়। আপনজন হারিয়ে রাজকন্যা পাগল প্রায় হয়ে যায়। তখন রাজকুমারীর চাচা আর চাচি প্রাসাদ দখল করে নেয়। রাজার বড় ইচ্ছে ছিল তার যদি কোনোদিন কিছু হয়ে যায় তাহলে রাজকন্যাকে যেন পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ বানায়। রাজকন্যা সময়ের হাত ধরে অতি কষ্টে বড় হতে থাকে। কাজ করলেও দোষ, না করলেও দোষ। এভাবে দিন যায় রাত যায়, রাজকন্যা বড় হয়, পড়াশোনায় মনোযোগী হয়, ভর্তি পরীক্ষায় পাশ করে বড় এক কলেজে ভর্তি হয়। বছর না ঘুরতেই কলেজের এক সিনিয়র ছেলে তাকে বিরক্ত করে। রাজকন্যা তাকে একটা ঠাস করে চড় মেরে দেয়। সেই চড়ের শোধ তুলতে সিনিয়র রাজকন্যার ঘরে রাতের বেলা চুপি চুপি গিয়ে ঘাপচু মেরে থাকে। সকালে সবাই রাজকন্যাকে ধরে প্রচুর অপমান করে সিনিয়রের সাথে তার বিয়ে দিয়ে দেয়। রাজকন্যা এখন এক আকাশ সমান দুঃখ আর রাগ নিয়ে সিনিয়রের বাড়িতেই থাকে। তোমরা কি শুনছো? মাহা একটু বাঁকা হাসলো। দুজনেই ঘুমিয়ে গেছে। বাহির থেকে একটা সরু কণ্ঠস্বর ভেসে আসলো, তাহলে রাজকন্যা সিনিয়রকে ছেড়ে চলে গেলেই তো পারে। তার তো আর টাকার অভাব হবে না, রাজার সম্পত্তি তো সবই তার। ইনায়ার বলা ঠান্ডা কথাটার কোনো প্রতিক্রিয়া করলো না মাহা। ইনায়া ভেতরে ঢুকে বলল, রাজকন্যা চাইলে চলে যেতে পারে, কারণ সিনিয়র তার সঙ্গে বেইমানি করেছে। যদি সিনিয়রের চিন্তার কথা বলো তাহলে জুনিয়র তাকে গুছিয়ে নেবে। কোথায় যাবে, কার কাছে যাবে? মানুষ সামাজিক জীব, একা একা কি করে বাঁচবে? রাজকন্যার চাচারা সম্পত্তির লোভে তাকে মেরে দেবে। আমি তোমার সংসার ভাঙার আগ্রহ রাখি না, কিন্তু তোমার যদি কষ্ট হয় স্বামী শিকদারকে সামলে দিতে, তুমি চলে যেতে পারো। আমি নিঃসন্দেহে তাকে সামলে নেব। এটাই প্রমাণ যে তুমি এখনো ছোট। তুমি কি তোমার ভালোবাসা ছিনিয়ে নেওয়ার দোষে আমাকে সাজা দিতে চাও?
লাভ নেই, কারণ আমাকে জোর করে নিজের ঘাড়ে তুলে নিয়েছে সামির শিকদার। ইনায়া কোনো প্রতিক্রিয়া না করে চলে যায়। যতই হোক মাহা বয়সে বড়, তার সাথে এভাবে তর্ক করে সে কখনোই পারবে না। মাহা যুক্তি তর্কে সবসময়ই সেরা। যাওয়ার সময় তার হাত লেগে স্বামীরের কয়েকটা বই খাতা পড়ে যায়। মাহা আবার সেগুলো উঠিয়ে টেবিলে গুছিয়ে রাখার সময় ওই খাতাগুলো সামনে পড়ে। ঘাড়কাত করে দেখে ওই খাতাটা সামনে পড়ে। ঘাড়কাত করে দেখে স্বামীরের পরে বাঙ্গি লেখাটা কেটে মাহা সিকান্দার লিখেছিল। স্বামীর সেটা কেটে আবার বাঙ্গি লিখেছে। মাহা ভ্রুকুচকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর আবারও বাঙ্গি কেটে সিকান্দার লিখে রাখলো। খাতাটা আবার এক দফা খুললো। এতদিনে বুঝে গেছে যে লেখাগুলো সে বোঝেনি সেগুলো সব পদার্থের রাসায়নিক সংকেত, ক্রিয়া বিক্রিয়া, জৈব অজৈব আরো কি কি সব। মাহা খাতার কয়েকটা পাতা উল্টো করে ছবিগুলো দেখতে লাগলো। আজ আর একটা নতুন ছবি পেয়েছে। মাহা মনে মনে ভাবে, আঁকার হাতটা কিন্তু সিনিয়রের বড্ড ভালো, মাঝে মাঝে দু একটা কবিতাও লিখেছে। এমনিতেই মাহা কখনো স্বামীরের ব্যাপারে ভাবেনি, তবে বেশ অবাক হয়েছে এটা ভেবে যে হতেও পারে স্বামীরের একটা ভালো দিক আছে। না, একটা নয়, অনেকগুলো আছে। প্রথমত স্বামীরের হাতের লেখা, দ্বিতীয় আর্ট স্কিল, তৃতীয়ত কাব্যিকতা। স্বামীরের খাতায় যে দুই চোখের ছবি দেখেছিল তা নিঃসন্দেহে দুই নারীর। এক পাশে লেখা ছিল বেঈমান, অন্যটাই নাকেল। তাছাড়াও খাতার মাঝে মাঝে পৃষ্ঠা জুড়ে ছবি। একটা পাতায় একটা ছোট্ট বাচ্চার ছবি, যে মাঝখানে বসে আছে আর চারপাশ দিয়ে অনেকগুলো হাত তার দিকে তাক করে আছে। নিচে আবার লেখা, তুমি ভালোভাবে বাঁচতে যাবে, তবে তুমি শাস্তি পাবে। কালকুঠুরির ওপারেতে অন্ধকারে থাকতে হবে। যত ভালো সাজতে যাবে দুঃস্বপ্ন তোমার পিছু নিবে। খারাপ হয়ে দেখো বাঙ্গি, দুনিয়ার সব তোমার হাতে। চরণগুলোর অর্থ বড্ড গভীর। মাহার মাথা কাজ করছে না। ওই কালকুঠুরিটাই কি কোনোভাবে স্বামীর অতীত জড়িয়ে, নাকি কালকুঠুরি বলতে সে কোনো বিপদ বা দুঃখ বোঝাচ্ছে? খাতাগুলো গুছিয়ে মাহা আসরের নামাজে দাঁড়িয়ে গেল। শিভানার ইতি এখনো ঘুমাচ্ছে। স্বামীর মাত্র ঘরে ঢুকছে। মাহা একবার তার দিকে তাকালো। জায়া নামাজ ভাঁজ করতে করতে দেখলো স্বামীর কি একটা গভীর মনোভাব নিয়ে চিন্তা করছে। তারপর গা দুলিয়ে নিজেই হা হা করে হেসে ফেললো। হাসির মাত্রা এমন যে বসে পড়বে হাসতে হাসতে। মাহা বড্ড বিরক্ত হলো। পাগলের মতো হাসছেন কেন? মাথা খারাপ না মদ গিলে এসছেন? না না, কেন হাসছি জানো? মনে হচ্ছে খাটের উপর দুটো মানব পুতুল ঘুমাচ্ছে। তার মা, তুমি ঘর গোছাচ্ছ, আর আমি বাপ বাহির থেকে আসছি। হা হা হা। এবার তুমি আমার শার্ট প্যান্ট খুলে দাও। কি? আরে সিরিয়ালগুলোতে দেখায় না, বর বাইরে থেকে আসলে বউ জামা কাপড় খুলে দেয়, ওইটাই বলছি। হ্যাঁ? মাহাও এবার গা দলিয়ে হেসে ফেলল। অদ্ভুত সুন্দর সেই হাসি। স্বামীর শান্ত হয়ে যায়, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিকে। বুকের বাপাশে কি কিছু নড়াচড়া করছে? মনে তো হয় করছে, নাকি করছে না? করার তো কথা না। এভাবে হাসছো কেন? কোন সিরিয়ালে দেখেছেন আপনি বউ প্যান্টও খুলে দেয়? এভাবে হাসিস না, শরীরে সোডিয়াম ক্লোরাইড বেড়ে যাবে। মাহা চুপসে গেল। সিভান চোখ কচলাতে কচলাতে বলে, তারা চলে গেলে স্বামীর মাহার দিকে একটা শপিং ব্যাগ এগিয়ে দিয়ে বলল, আজ একটু বাইরে যাব, সন্ধ্যাবেলায় তোমাকেও সাথে যেতে হবে, এটা পরে যাবে। এ কি সবুজ শাড়ি? হিজাবটা ঠিক আছে, সবুজ রঙের শাড়ি কেমন রং? হুমায়ুন আহমেদ বলেছিলেন সবুজে নারীদের খুব সুন্দর মানায়, তবে তারা কেন যেন সবুজ রং পছন্দ করে না। আমি অত বাছাই জানি না, কাশেম বলেছে এটাই মানাবে তোমাকে। সে ঠিক আছে, কিন্তু আমি এটা পরবো না। কেন রে, দামি জিনিস গায়ে সয় না? তার জন্য না, আমি কখনো উপহার যাচাই বাছাই করি না। আমার একটু সমস্যা আছে, তাই পরতে পারবো না। মাহাকে নজর চুরাতে দেখে স্বামীর দুষ্টু একটা হাসি দিয়ে বলল, পানি সুন্দরী, আপনি শাড়ি পরতে জানেন না? আমি কখন বললাম আমি শাড়ি পরতে পারি না? হে হে হে, চিন্তা করো না, সাথীকে বলে দিও। বেশি লজ্জা লাগলে আমাকে বইলো। প্রয়োজন নেই।
স্বামীর বাঁকা হেসে বেরিয়ে গেল। ইনায়াকে নামিয়ে দেওয়ার পর পদ্মার পাড়ে বসে স্বামীর কাশেমকে জিজ্ঞেস করছিল। আচ্ছা কাইসা, ভাউ, মানে ভাই। শালা গেন্ডু একটা। বউরে কি গিফট দেওয়া যায় 1 কেজি বাঙ্গি? আপনার সাথে ওইটাই যায়। যেমন তোর সাথে কাইলানি যায়। ক্ষমা, একটা শাড়ি মাইরা দেন। বেডিরা শাড়ি খুব পছন্দ করে। কি রঙের দিমু? আপনি জানেন ভাবির রঙের সাথে কোনটা যায়? স্বামীর ঠোঁটে সিগারেট নামিয়ে নদীর পানির ঢেউগুলোর দিকে তাকিয়ে অদ্ভুত কণ্ঠে বলল, সবই চাই। নীলে নীলাঞ্জনা, লালে টুকটুকি, সাদাই মোহময়ী, কালোয় আবেদনময়ী, সবই চাই। আপনার পেছনের রঙের দিয়েন, তাইলেই হইব। স্বামীর বাজারে গিয়ে খুঁজে খুঁজে 3 ঘন্টা পরিশ্রম এর পর ওই শাড়িটা কিনে এনেছে। মনে মনে একটু খুশিই হলো। কাশিমের কথা না বললে হয়তো মাহা শাড়িটা ফেলে দিত বা পরতো না, আগুন ধরিয়ে দেওয়ারও সম্ভাবনা ছিল। সন্ধ্যার পর দুজন বাড়ি থেকে বেরিয়ে অচেনা গলির দিকে গাড়ি ছুটিয়ে যেতে থাকে। মাহা জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছেন? আমাকে মারতে নিয়ে যাচ্ছেন? ঠিক ধরেছ। এক কোবে মাইরেন, কষ্টটা কম হবে। ঠিক আছে। হঠাৎ মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে স্বামীর বলল, নামো। ও মেরে তাহলে পর্দায় ভাসিয়ে দেবেন? নামো। মাহা নির্ভয়ে গাড়ি থেকে নামলো। মুখের নিকাব বাঁধা গোল্ডেন হিজাবের জড়িগুলো ছিকছিক করছে। পদ্মার পানিতে চাঁদের আলো পড়ে নদীর সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে তুলেছে। স্বামীর পেছন থেকে হাত ধরে টেনে পাশে দাঁড়িয়ে বলল, তাকাও, কটা ছবি তুলি। মরে গেলে পরে দেখে আফসোস করব। পরীর মতো সুন্দর একটা বউ ছিল। মাহা প্রস্তুত হওয়ার আগেই চিকচিক শব্দ করে কয়েকটা ছবি তুলল স্বামীর। তারপর কিছুক্ষণ নীরবতায় মাহা সদিচ্ছায় বলল, কি সুন্দর আবহাওয়া, একদম চোখ ধাঁধানো। স্বামীর কোনো কথা বলল না, চুপচাপ সামনের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার বলল, চলো আবার রওনা দেই, দেরি হয়ে যাচ্ছে। মাহা চুপচাপ গাড়িতে উঠে বসলো। গাড়ির গোল চাকা ঘুরিয়ে সামনের দিকে এগোতে লাগলো স্বামীর। খালি গলায় সজোরে গেয়ে উঠল গান, যার প্রতিটি ধ্বনি মাহার কেমন অদ্ভুত লাগছে। দিশেহারা মনে ব্যথা সুখ পেতে দিয়েছি তো আমি এই বুক পেতে। দূরে দূরে কেন তবু সাথিয়া, দিশেহারা মনে ব্যথা সুখ পেতে দিয়েছি তো আমি এই বুক পেতে। দূরে দূরে কেন তবু সাথিয়া। গন্তব্যে পৌঁছানোর পর মাহার সামনে তাকিয়ে হা হয়ে যায়। মোটামুটি বেশ বড় সড়ো বাড়ি, তবে অনেক পুরনো, ভূত বাংলো বলা যেতে পারে। মাহার মনে হলো সত্যি হয়তো মারতে নিয়ে এসেছে। তার ভাবনা ফুটো করে কাশিম বলল, ভাবি। কাশেম ভাই, আপনি এখানে? হ্যাঁ, আপনারা দেরি করে ফেললেন যে। আসুন, ভেতরে আসুন। এই ভূত বাংলোর মধ্যে কে থাকে কাশেম ভাই? এটা ভূত বাংলা নয়, এটা একটা পরিত্যক্ত বাড়ি। পরিত্যক্ত বলতে গোডাউন হিসেবে ব্যবহার হয়। ভয় পাচ্ছেন নাকি? এখানে ঢুকতে হবে না, পাশের বাড়িতে যেতে হবে, আমার বাড়ি। মাহা তাকিয়ে দেখলো পাশে একটা 2 তলা বাড়ি। খুব একটা লাইটিং করা নেই, তবে এখানে আসার জন্য সাজগোজের কি দরকার ছিল? হ্যাঁ, ফুলহাতা ব্লাউজ আর হিজাবের জন্য পর্দা লঙ্ঘন হয়নি, কিন্তু মাহার শাড়িটাতে খুব একটা সুবিধে লাগছে না। স্বামীর জিজ্ঞেস করলো, কি হলো? এসো। ওখানে দাঁড়িয়ে কার অপেক্ষা করছো? কাশিমদের বাড়ির সামনে চতুর্ভুজ এক স্তম্ভে লেখা হালদার বাড়ি স্বাগতম। একইভাবে ওই বাড়িতেও লেখা ছিল কালকুঠুরি কুস্বাগতম। হালদার বাড়ির ভেতরে ঢুকেই মাহা বেশ অবাক হলো। সেখানে অনেকজনের উপস্থিতি, নারী পুরুষের মেলা মনে হচ্ছে। উপস্থিত জনতার অনেকেই মাহার চেনা। রাগিব দেওয়ান, তার বউ সোনালী দেওয়ান, এমপি তামিম খন্দকার ও তার বউ লিবন সহ কয়েকজন ছেলে ও আরো 5 কি 6 জন মহিলা। মাহাকে দেখে এমপি তামিম খন্দকার একবার রাগিবের দিকে তাকালো। সেই স্থির চিত্তে বসে আছে, কোনো রিয়াকশন নেই। রাগিবের বউ সোনালী মাহার সাথে কুশল বিনিময় করলো। কাশিমের বাবা করিম হালদার বেশ বয়স্ক, দেখে কাশিমের বাপ কম দাদা বেশি মনে হচ্ছে। রাতের খাওয়া দাওয়া শেষ হতে প্রায় 12টা বেজে গেল। রাগিব দূরে দাঁড়িয়ে স্বামীরকে বলল, এই সুরা, তোর বউরে নিয়ে আইসস কেন?
মন চাইছে আনছি। ওই আইসা লাভ না হলেও ক্ষতি হইব না। কেমন লাভ? আমি বুঝবো। আমার 5 লাখ। গাড়িতে তুলে দেয়া শেষ। আর দেরি না করি, কাজে যাই। তোমাকেও লতকাল দকি শেষ হইলে বাড়িতে যাও। বুঝিস 70-এর উপরে পুলিশ থাকবে কিন্তু ওখানে। হেড তো ইন্সপেক্টর মাহবুব উদ্দিন, তাই না? হুম। কান টানলে মাথা আসে, শুনেছ? কানটা আমার কাছে, মাথা অবশ্যই এখানেই আসবে। ওই শালাও চালাক, কোনো মতে খালি বক্সটা পার হইলে হয়। ভুলে যাচ্ছ কেন মনা? কামডা কে করতেছে? সামির সিকান্দার। চলো। মাহা, কাশিম আর সোনালি মিলে একটা নির্জন জায়গায় গিয়ে দাঁড়ালো। পেছন থেকে চেনা এক সুর ডেকে উঠল। মাহা, মাহা পিছনে ফিরতেই দেখে মাহবুব উদ্দিন। তোমরা এখানে কি করছো? আপনি এখানে? আমার ডিউটি আজ এখানে। তাদেরকে কথা বলতে দেখে স্বামীর ইশারা করলে সোনালি আর সোমা মিলে কি একটা বিষয়ে ঝগড়া করতে লাগলো। উপস্থিত সকল পুলিশের নজর তাদের দিকে। সেই সুযোগে মোটামুটি সাইজের একটা বক্স স্বামীরের হাত থেকে একটা পুলিশের হাতে পাচার হয়ে গেল। বক্সটা সে পুলিশের গাড়িতে রেখে দিল। তারপর স্বামীরকে ইশারা করতেই স্বামীর লাফ দিয়ে ঝোপের ভেতর লুকিয়ে পেছন দিয়ে বেরিয়ে সামনে চলে এলো। মাহবুব উদ্দিনের কেমন সন্দেহ হলো, স্বামীর সিকান্দার মানেই ঝামেলা। সে এখানে নিশ্চয়ই কোনো গোলমাল আছে। মাহবুব উদ্দিন ইশারা করতেই পুলিশগুলো আরো কড়া নজরদারি শুরু করলো। তবে ততক্ষণে স্বামীর তার কাজ করে দিয়েছে। এই বক্সটা কোনো সামান্য বক্স নয়। ওই বক্সে 8 কেজি মতন ড্রাগস প্যাকেজ করা ছিল। এতগুলো পুলিশের নজর চড়িয়ে বক্সটা পার করা সহজ কাজ নয়। সাহসেরও একটা ব্যাপার আছে। মাহবুব উদ্দিন জিজ্ঞেস করলো, কি ব্যাপার? এই মধ্যরাতে সবাই এখানে কেন আপনারা? শখ, জঙ্গলে জঙ্গলে মঙ্গল অভিযানে আইছি। আপনি বাহাত কইতে আইলেন? সাবধানে বাড়ি যাইয়েন, রাস্তাটা ভালো না। যে আপনিও সাবধানে ডিউটি কইরেন, জায়গাটা ভালো না। এই চলো। আর তোমরা দুজন বাড়ি গিয়ে চুলোচুলি কইরো। চলো। মাহা আগা মাথা কিচ্ছু বুঝলো না। বাড়ি ফেরার রাস্তায় জিজ্ঞেস করলো, আচ্ছা, এখানে এসেছিলাম কি করতে? বাল ছিটতে। আজব, এভাবে কথা বলছেন কেন? দুঃখিত ম্যাডাম, এখানে আসছিলাম নাইট পার্টিতে আর কিছু কাজে। কার্য সম্পাদন করিয়া এখন ফিরিয়া যাইতেছি। মাহা আর কিছু বলল না। বাড়ি ফিরতে রাত 3টে বেজে গেল। স্বামীর জামা কাপড় না বদলেই সোজা বিছানায়। মাহা বলল, এই জামা চেঞ্জ করে আসুন, জঘন্য গন্ধ আসছে। ছি, মদ গিলেছেন তো গিলেছেন, গা দিয়ে এমন জঘন্য গন্ধ বেরোয় কেন? যান 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 যান। শরতবাল, কালকে পরীক্ষা আছে, ঘুমাতে দাও। মাহা কিছু বলল না, কিন্তু গন্ধটা খুবই তীব্র। স্বামীর অভ্যেস আছে জন্য কিছু মনে হচ্ছে না। মাহার কথা অশোনা করতো না, কিন্তু তার ভীষণ ঘুম ধরেছে, তাই শুনতে ইচ্ছে হচ্ছে না। মাহা করলোটা কি? বাথরুম থেকে গোসল করার মগ ভরে পানি এনে স্বামীর মাথায় ঢেলে দিল। হুড়মুড় করে উঠে বসলো স্বামীর। বাঙ্গির বাচ্চা, কি করলি বে? তো কি করব? কখন থেকে বলছি যান গোসল করে আসেন। রাগে নাকের পাতা ফুলে উঠেছে স্বামীর, দাঁতে দাঁত চেপে মাহার দিকে তাকিয়ে আছে। তারপর বাঁকা হেসে বলল, গোসল করতে বলছো তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, করছি গোসল। কথাটা বলেই স্বামীর চোর ধরার মতো করে মাহাকে চাপটে ধরে টানতে টানতে বাথরুমে নিয়ে গেল। ছোটাছুটি করেও মাহা নিজেকে ছাড়াতে পারছে না। বাথরুমে গিয়েও ঝর্ণার ট্যাপ অন করতেই দুইজন মুহূর্তেই কাক ভেজা হয়ে গেল। মাহার কামিজ ভিজে শরীরের অবয়ব ফুটে উঠেছে। স্বামীর তাকে দেওয়ালের সাথে আটকে ধরে বলল, কি মজা না আর করবে গোসল? মাহার হাতটা একটু ছাড় পেতেই না চাইতেও স্বামীর গালে একটা চর বসিয়ে দিল। স্বামীর বাম গাল টেনে হেসে বলল, এবার আমার পালা। আমি জানতাম আপনি একটা অসভ্য ইতর, অবশ্যই আমার গায়ে হাত তুলবেন। না মেরেও শোধ তোলা যায়। আমার হাত ছেড়ে দিন, ব্যথা লাগছে। নয়তো কাল চায়ের সাথে বিষ মিশিয়ে মেরে দিব। বেয়াদ্দব একটা লোক, ছেড়ে দিন বলছি। আর কোনো কথা বলে স্বামীর সোজা মাহার ঠোঁটে আক্রমণ করলো। এতগুলো চরের বদলে একটু সাজা তো দেওয়াই যায়। মাহার শ্বাস বন্ধ হওয়ার উপক্রম, তবুও স্বামীর তাকে ছাড়ছে না। স্বামীর ইচ্ছে করে মাহার ঠোঁটের একপাশে কামড় মারতেই মাহা ছটফট করে উঠল। চোখ দিয়ে গড়িয়ে পড়লো অশ্রুকণা।
ঝর্ণার পানি তা বইয়ে নিয়ে গেল অজানা ঠিকানায়। স্বামীর ততখানি শক্তি খাটায়নি, কিন্তু ছটফট করার কারণে কামড়টা বেশ জোরেই লেগেছে। মাহাকে ছেড়ে দিতেই মাহা জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। স্বামীর ভেতর কেমন এক অদ্ভুত অনুভূতি হলো। দম ফেলে ঠান্ডা কণ্ঠে বলল, আস্তে দম নাও, আমাকে উত্তেজিত করো না। আমার অনুভূতিটা কিন্তু জায়েজ, কিন্তু তোমার উপর আজ আর জোর খাটাবো না। তখন তুমি আমার কথা রেখেছ, এখন আমি রাখছি। কথাগুলো বলেই স্বামীর হাতের জোর নরম করলো। বাইরে গিয়ে টাওয়াল নিয়ে নরম হাতে মাহার মাথা মুছে দিল। তারপর বলল,